সুপ্রিম কোর্টের রায় আছে, তা সত্ত্বেও দেখতে পাওয়া যাচ্ছে আহ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের দিয়ে দিতে উদাসীন, এবং আজকে আবারও আপনাদের প্রতিহত করা হলো আপনাদের অভিমুখ থেকে। কার্যত বলতে পারা যায় যে গণতন্ত্রের এক প্রকার কণ্ঠরোধ। কি বলবেন? গণতন্ত্রের কণ্ঠরোধের জায়গা থেকে আসি যে একটা রাজ্য যেখানটাতে শান্তিপূর্ণভাবে মিছিল করবেন কারা না, এই রাজ্যের কর্মচারীরা, যারা কোনো সন্ত্রাসবাদী নন, যারা কোনো হিংসার আশ্রয় নেবেন না, সেটা উনি ভালো করেই জানেন। তারপরেও তাদেরকে বলা হচ্ছে যে তোমাদের অনুমতি দেওয়া হচ্ছে না, তোমরা মিছিল করতে যেতে পারবে না। আমাদের বক্তব্য যেটা, সেটা হচ্ছে যে এই ধরনের নিরস্ত্র মানুষদেরকে যদি এত ভয় পান, তাহলে এই মানুষগুলো যদি কলম ধরে সেটাকে অস্ত্র বানায়, তাহলে ওনার তো অস্তিত্বটাই সংকট হবে, এবং সেটা কিন্তু হতে চলেছে। আমরা এটুকু আপনাদের মাধ্যমে বলে দিই যে এই কর্মচারীরা যারা আজকে পথে নেমেছেন তারা কিন্তু নন, পথে নামেন তার 50 গুণ শক্তি কিন্তু বাইরে সঞ্চিত থাকে। সেই কর্মচারীরা আপনার অপকর্মের সমস্ত কিছু হিসেব নিকেশ মানুষের কাছে তুলে দেবেন। উন্নয়নের পাঁচালী আপনি শুনিয়েছেন, আমরা কাটমানির পাঁচালী শোনাতে এবার পথে নামবো আগামী দিনে, মানে এই ভোটের মুখে। আর সুপ্রিম কোর্টের কথা যেটা বললেন, এটা একদমই ঠিক। আমরা বিগত 3 বছর ধরেই বলে আসছি যে এই রাজ্যটাকে মুখ্যমন্ত্রী ঠিক একটা যে একটা অঙ্গরাজ্য একটা দেশের মধ্যে সেরকম ভাবেন না। উনি ভাবেন যে ভারতবর্ষের মধ্যে আরেকটা দেশ হচ্ছে এই পশ্চিমবঙ্গ, এবং সেটার উনি একজন মানে প্রধানমন্ত্রী, যার মাথার উপরে কিছু নেই, উনি সব। মানুষ ওনাকে ভোট দিয়ে নিয়োজিত করেছেন, মানে জিতিয়েছেন, সুতরাং উনি যা বলবেন সেটাই হবে। সেই অনুযায়ী যে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে সেটা ভারতবর্ষের সুপ্রিম কোর্ট, সেটা তার পশ্চিমবঙ্গ নামক স্বাধীন দেশের মানে সুপ্রিম কোর্ট নয়, সেই কারণে মান্যতা দেওয়ার প্রয়োজন মনে করছেন না। আর আমরা যারা শিক্ষিত মানুষ তারা মনে করছি যে এই রাজ্যটা তার বাইরে যেতে পারে না, সুপ্রিম কোর্টকে মানতে হবে তোমাকে। তার জন্য আমরা পথে নেমেছি। এই রাস্তায় নামাটা আজকে বলতে পারেন যে সুপ্রিম কোর্টকে পশ্চিমবঙ্গে, মানে সুপ্রিম কোর্টকে রায়কে মান্যতা দেওয়ানোর লড়াই, ওইটা নামতে হয়েছে পথে। খুব দুর্ভাগ্যের হলেও এটাই সত্যি। 1,500 টাকা বেকার ভাতা, আর ক্রমশ দিন যত যাচ্ছে তত লক্ষ্মীর ভান্ডার বৃদ্ধি পাচ্ছে, কিন্তু আপনাদের হকের টাকা দিয়ে সেটা দিতে কেন এত সরকার উদাসীন? না, দুটোর মধ্যে কোনো তফাৎ কিন্তু কিছু নেই। আমরা সবসময় মানে কি করি, আমাদের এটা জাতিগত চরিত্রই হয়ে গেছে যে ও পাচ্ছে আমি পাচ্ছি না, সুতরাং ওরটা কমিয়ে দাও। আমাদের এরকম থিওরিতে আমরা বিশ্বাস করি না। আমরা বলছি কি যে 2013 সালেও কিন্তু যুবসাথী প্রকল্প এসেছিল, তখনও এই ভাতাটার পরিমাণ 1300 টাকাই ছিল। আজকে 13 বছর পরে সেটা তো 3 গুণ হওয়ার কথা ছিল। আমরা দাবি করছি যে যুবসাথী প্রকল্পে যে ভাতাটা দেওয়া হবে সেটা 4500 টাকা করে দেওয়া হোক, 1500 টাকা করে নয়। এবং তারই সাথে আমরা দাবি করছি যে এই রাজ্যের ছেলেমেয়েরা কিন্তু প্রকৃত অর্থে সরকারি চাকরির পরীক্ষা দিতে চান, তার মেধার মানে যাচাই করে সে স্থায়ী চাকরি পেতে চায় কাউকে ঘুষ টুস না দিয়ে, এবং 6 লক্ষ শূন্য পদ পড়ে আছে, সেই পদগুলোতে যাতে নিয়োগ হয় সেই ব্যবস্থা করুক সরকার। আমরা এটা চাইছি, রাজ্যের মানুষের যুব যুবক যুবতীদের হাতে স্থায়ী চাকরির মানে অ্যাপয়েন্টমেন্ট লেটার চাইছি। আমরা এই যুবসাথীর লাইনে ছেলেমেয়েরা দাঁড়িয়ে থাকুক সেটা চাইছি না। আর যদি দাঁড়াতেই হয় তাহলে 1,500 টাকা নয়, 4,500 টাকা করে দিন। কারণ 13 সালে যা ছিল 13 বছর পরে ওই 1,500 টাকাই থাকবে, এটা কি ধরনের ন্যায়? লক্ষ্মী ভান্ডার দিক, কোনো অসুবিধা নেই তাতে আমাদের। কিন্তু আমরা বলছি যে লক্ষ্মী ভান্ডার যুবসাথী দেওয়ার পরেও কিন্তু ডিএ মেটানো যায়। ভারতবর্ষের কেন্দ্র সহ সমস্ত রাজ্য যদি সেটা করতে পারে, তাহলে তুমি যখন করতে পারছো না, তাহলে তুমি এগিয়ে বাংলা স্লোগানটা অন্তত দিও না। তুমি মেনে নাও যে এই প্রশাসন চালানোর প্রত্যেকটা ক্ষেত্রে আমি ব্যর্থ হয়েছি। সেটা যেমন নারী সুরক্ষা আছে, সেটা যেমন কর্মচারীদের অধিকার রক্ষা আছে, সেটা যেমন এই বাঙালি জাতির সঠিক শ্রম বিষয় আছে, সমস্ত ক্ষেত্রে। পেনশনাররা পেনশন পাচ্ছেন না, এসবিএসটিসি কর্মচারীরা যারা সারা জীবন মানুষকে সময় মতো পৌঁছে দিয়ে গেলেন, তারা মানে পেনশন পান না, পেনশন বন্ধ হয়ে আছে। হাওড়া পৌরসভা, জলপাইগুড়ি পৌরসভা, কত পৌরসভা নেবেন, পেনশন বন্ধ, পেনশন দিতে পারছেন না, রেগুলার পেনশন পায় না। এই একটা অচলাবস্থার মধ্যে দিয়ে রাজ্যটাকে নিয়ে গেছেন। এর প্রতিবাদ স্বরূপ আজকের পথে নামা। আমরা বলছি যে আমাদেরকে লক্ষ্যে পৌঁছাতে দেয়নি ঠিক আছে, কিন্তু লক্ষ্য ঠিক আমাদের কাছে পৌঁছে গেছে। আপনাদের এই যে আজকের আন্দোলন, এখান থেকে বলা হয়েছিল যে আপনাদের এই ডিএতে রাহু কেতুর যোগ লেগেছে। আপনারা এই রাহু কেতু বলতে কাকে বোঝাতে চাইছেন? না, আমরা সেরকম রাহু এবং কেতুর কথা বলিনি, তবে রাজ্যটাতে যে রাহুগ্রস্ত হয়েছে সেটা মানে সেটা বলতে পারা যায়। আর একটা কথা কর্মচারীরা ঠিক করে নিয়েছেন যে রাহুই থাকুক আর কেতুই থাকুক, আমরা কিন্তু সমস্ত কিছুকে সরিয়ে চাঁদ এবং সূর্যকে একসাথে আমাদের আকাশে প্রতিষ্ঠা করব। কোনো রাহু এবং কেতু এসে কাউকে গ্রাস করতে পারবে না। মুখ্যমন্ত্রী বলছেন যে কোষাগার শূন্য, কিন্তু সেখানে দাঁড়িয়ে দেখতে পাওয়া যাচ্ছে কপিল সিব্বলের মতো তাবড় তাবড় আইনজীবীদের সুপ্রিম কোর্টে দাঁড় করাচ্ছেন। সেখানেও তো একটা মোটা অঙ্কের টাকা তাকে পারিশ্রমিক হিসেবে দিতে হচ্ছে, তাহলে কি করে বলছেন যে কোষাগার শূন্য?
না, কোষাগার শূন্যটা তো এটা বলতে হয় বলে বলা ওনার। যেদিন উনি শপথ নিয়েছিলেন তার আগে বললেন যে প্রচুর টাকা মেরে নিয়েছে বামপন্থ সরকার, নয় করে দিচ্ছে, মেরে নিচ্ছে। যেদিন শপথ নিলেন তার এক সপ্তাহ পরেই বললেন কোষাগারে পুরো ফাঁকা করে দিয়েছে, কোনো টাকাই নেই। বুঝতেই পারছেন যে আসলে ধরুন যে বলে দেওয়া যে বাবা কোনো কিছুই নেই, বুঝলি, সব শেষ হয়ে গেছে, তাহলে ছেলের আর চাহিদাও থাকে না। ওনার প্রিয় কবি উনি একটা ইয়েতে লিখেছিলেন যে আমরা তো অল্পে খুশি কি হবে দুঃখ করে, আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে, জয় গোস্বামীর লেখা। বাঙালিদেরকে সেই জায়গাতে নিয়ে এসে দাঁড় করিয়ে দিয়েছেন। এই যে কথাটা ন্যারেটিভটা তৈরি করেছেন যে কোষাগার ফাঁকা, কোষাগার ফাঁকা নয়, আমাদেরকে দায়িত্ব দিক। এক সপ্তাহের মধ্যে লক্ষ্মী ভান্ডারের না পাওয়া টাকা যেমন মিটিয়ে দেওয়া হবে, যুবসাথীর টাকা দেওয়া হবে, কর্মচারীদের ডিও মিটিয়ে দেওয়া হবে। দায়িত্ব দিক, যদি না পারে তো আমাদের সাথে বসুক আলোচনায়। ধন্যবাদ।